ইসরায়েলকে মোকাবেলায় পুরনো প্রযুক্তিতে বাজিমাত হিজবুল্লাহর। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের উন্নত এবং আধুনিক নজরদারি প্রযুক্তি এড়াতে পুরনো প্রযুক্তি ব্যবহার করছে। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে ইসরায়েলকে অন্ধ করার কৌশল হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ইতিহাসের সবচেয়ে কঠিন প্রযুক্তির মোকাবেলায় প্রয়োজন পুরনো পদ্ধতি। ইসরায়েলের সামরিক বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে তথ্য সংগ্রহের জন্য নিরাপত্তা ক্যামেরা এবং রিমোট সেন্সিং সিস্টেম ব্যবহার করছে। হিজবুল্লাহ ইসরায়েলের গোয়েন্দা তথ্য সংগ্রহকে ব্যাহত করতে ড্রোন ব্যবহার করছে। হিজবুল্লাহ মোবাইল ফোনের পরিবর্তে পেজার এবং কুরিয়ার ব্যবহার শুরু করছে, যা তাদের শনাক্ত করা কঠিন করে তুলছে। এছাড়া তারা সাংকেতিক বার্তা এবং পুরনো টেলিযোগাযোগ নেটওয়ার্ক ব্যবহার করছে। বিশেষজ্ঞরা বলছেন, পুরনো পদ্ধতিগুলো উচ্চ প্রযুক্তির নজরদারি এড়াতে কার্যকর হতে পারে। লেবাননের একজন বিশ্লেষক কাশেম কাসির বলেন, তথ্য এবং প্রযুক্তির যুদ্ধের গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু প্রযুক্তিগত উন্নতির বিরুদ্ধে পুরনো পদ্ধতি ফিরতে পারে। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা হিজবুল্লাহর সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ চালাচ্ছে এবং গোষ্ঠীটির হামলায় বেসামরিক লোকজনের ক্ষতি কমানোর চেষ্টা করছে। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি হয়েছে। যোদ্ধাদের মোবাইল ফোন নিষিদ্ধ এবং নিরাপত্তা ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি হিজবুল্লাহ একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে তাদের ড্রোনের মাধ্যমে ইসরায়েলের পর্যবেক্ষণ বেলুন আক্রমণ করা হয়। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, আক্রমণের ফলে কোনো ক্ষতি হয়নি। যুদ্ধে আহত 10,000 ইসরায়েলি সেনা। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত 9,250 সেনাকে চিকিৎসা দেওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত 7 অক্টোবর থেকে যুদ্ধ শুরু হয়, যা প্রায় 9 মাস পেরিয়ে 10 মাসে পা দিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, যারা আহত হয়েছেন তাদের মধ্যে অর্ধেকের বয়স 30 বছরের নিচে এবং 70% সেনায় রিজার্ভিস্ট। এছাড়া আহতদের মধ্যে প্রায় 3,600 জন মানসিক সমস্যায় ভুগছে। হামাসকে নির্মূল করে দিতে গত বছরের অক্টোবর থেকেই গাজায় স্থল হামলা শুরু করে দখলদার বাহিনী। গাজায় হামলা চালাতে গিয়ে এখন পর্যন্ত 300-র বেশি সেনা নিহত হয়েছেন। চলমান এই যুদ্ধে হামাসের কতজন যোদ্ধা প্রাণ হারিয়েছেন সেটি নিশ্চিত নয়। তবে যুক্তরাষ্ট্র কয়েক মাস আগে এক গোয়েন্দা প্রতিবেদনে জানিয়েছিল, তারা ধারণা করছে হামাসের 8,000 যোদ্ধা নিহত হয়েছে, যদিও এই তথ্যের সত্যতা কখনোই যাচাই করা সম্ভব হয়নি। সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী। বেজিং সফর সংক্ষিপ্ত করে বুধবার রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পূর্ব নির্ধারিত সূচি মতে চীনে দ্বিপক্ষীয় সফর শেষে বৃহস্পতিবার সরকার প্রধানের ঢাকায় ফেরার কথা ছিল। কূটনৈতিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। তবে ঠিক কী কারণে প্রধানমন্ত্রী চীন সফরটি সংক্ষিপ্ত করে দেশে ফেরার এমন সিদ্ধান্ত নিলেন, এই রিপোর্ট লেখা পর্যন্ত সে বিষয়ে সরকারের তরফে আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা ভাষ্য প্রচার হয়নি। সরকার প্রধানের সফরসঙ্গী হিসেবে বেজিংয়ে অবস্থান করা একজন কর্মকর্তা মঙ্গলবার সন্ধ্যায় মানবজমিনকে বলেন, 8 জুলাই বেজিংয়ে পৌঁছার পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা 10 জুলাই দেশে ফেরার ব্যবস্থা নিতে সফর প্রস্তুতির সঙ্গে যুক্ত কর্মকর্তাদের নির্দেশনা দেন। রাষ্ট্রাচার বিভাগ তৎক্ষণাৎ সেই নির্দেশনা বাস্তবায়নে উদ্যোগী হন এবং সেই অনুযায়ী বেইজিংয়ের স্থানীয় সময় বুধবার রাত 10টায় বিমান উড্ডয়নের ক্লিয়ারেন্স পাওয়া সহ অন্য প্রস্তুতি সম্পূর্ণ হয়। পরবর্তী সূচি মতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে রওনা করে বাংলাদেশ সময় বুধবার মধ্যরাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। আরও এক অগ্নি পরীক্ষায় বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য চলতি সপ্তাহ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম তিক্ত বিতর্কে হতাশাজনক প্রদর্শনের 12 দিন পরও প্রেসিডেন্ট বাইডেন নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে অব্যাহতভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন। দেশের ভেতরে হোক বা বাহিরে, তাকে নিয়ে আলোচনা থেমে নেই। এ অবস্থায় ওয়াশিংটন ডিসিতে শুরু হওয়া ন্যাটো সম্মেলন তার সামনে এক অগ্নি পরীক্ষা হয়ে আবির্ভূত হয়েছে। এতে বিশ্ব নেতাদের সঙ্গে তার যোগাযোগ, আচরণ সহ সার্বিক প্রদর্শনীর দিকে চোখ থাকবে সবার। ঠিক কতটা দক্ষতায় বাইডেন নেতৃত্ব দিচ্ছেন তার উপর নির্ভর করতে পারে তার রাজনৈতিক ভবিষ্যৎ। গত মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে সব তথ্য উঠে আসে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মঙ্গলবার শুরু হয়েছে পশ্চিমা দেশগুলোর সামরিক জোটের ন্যাটোর সম্মেলন। গত কয়েকদিন বাইডেন তার সমালোচকদের আক্রমণ করে বলে আসছেন, তারা ডেমোক্র্যাট প্রাইমারি রায়কে ছিনিয়ে নিতে চাচ্ছেন। পাশাপাশি তিনি বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে দেন। কঠোর ভাষায় বাইডেন জানান, তিনি প্রার্থিতা থেকে সরে দাঁড়াচ্ছেন না, অতএব তার স্থানে কেউ আসছেন এমন ভাবনা মাথা থেকে সরিয়ে ফেলা হোক। ওয়াশিংটন ডিসিতে ন্যাটো জোটের যে সম্মেলন হচ্ছে তা শেষ হবে বৃহস্পতিবার। ওই দিন বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরবেন বাইডেন। উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক গভীর করা অব্যাহত রাখবে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক উত্তর কোরিয়া সফরকালে গৃহীত চুক্তির ধারাবাহিকতায় মস্কো পিয়ংইয়ংয়ের সাথে সম্ভাব্য সব ক্ষেত্রে সম্পর্ক আরও উন্নয়ন এবং গভীর করতে চায়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের এই কথা জানান। তিনি বলেন, প্রেসিডেন্ট পুতিনের সাম্প্রতিক পিয়ংইয়ং সফরের সময় যে চুক্তি হয়েছে
তার ধারাবাহিকতায় আমরা আমাদের নিকটতম প্রতিবেশী দেশের সাথে সম্ভাব্য সকল ক্ষেত্রে সম্পর্ক উন্নয়ন এবং গভীর করতে চাই। পেসকভ উত্তর কোরিয়ার সামরিক একাডেমি প্রতিনিধি দলের রাশিয়া সফরের ব্যাপারে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নেরও জবাব দেন। তিনি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চাওয়ার সুপারিশ করেন। ফিলিস্তিনিদের সঙ্গে মুক্ত বাণিজ্য, ইসরায়েলকে অগ্রাহ্য করে ব্রাজিলের দুঃসাহসিক পদক্ষেপ। অবশেষে ফিলিস্তিনিদের সঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর করেছে ব্রাজিল। ইসরায়েলকে অগ্রাহ্য করে ফিলিস্তিনিদের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর করা ব্রাজিলের একটি দুঃসাহসিক পদক্ষেপ। এই চুক্তি ইসরায়েলকে তিরস্কারের পাশাপাশি ফিলিস্তিনের জনগণের প্রতি দেশটির দৃঢ় সমর্থনের প্রকাশ। তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এই খবর দিয়েছে। এক বিবৃতিতে সোমবার ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই চুক্তিটি অর্থনৈতিকভাবে সক্ষম ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য একটি বাস্তব অবদান, যাতে দেশটি প্রতিবেশীদের সঙ্গে শান্তি এবং সম্প্রীতিপূর্ণভাবে অবস্থান করতে পারে। ব্রাসিলিয়ায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইব্রাহিম আল জেবেন ব্রাজিলের সিদ্ধান্তকে সাহসী, সমর্থনমূলক এবং সময় উপযোগী বলে অভিহিত করেছেন। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে পাঠানো এক বার্তায় বলেন, এটি ফিলিস্তিনিতে শান্তি সমর্থনের কার্যকর উপায়। রাষ্ট্রদূত বলেছেন, তিনি আশা করছেন মোরকোসুরের সঙ্গে ফিলিস্তিনির বাণিজ্য বৃদ্ধি পাবে। বর্তমানে বছরে তা মাত্র $32 মিলিয়ন রয়েছে। ব্রাজিল 2010 সালে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল। দেশটির রাজধানীতে একটি ফিলিস্তিনি দূতাবাস স্থাপনের অনুমতিও দিয়েছে। শুক্রবার লাতিন আমেরিকার মোরকোসুর বাণিজ্য ব্লক এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে 2011 সালে স্বাক্ষরিত চুক্তিটি অনুমোদন করেছে। ফের বেঁধে যেতে পারে চীন ভারত সংঘাত, এবার ইস্যু বিদ্যুৎ কেন্দ্র। চীন সীমান্তবর্তী অরুণাচল প্রদেশে 12টি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ গতিশীল করতে $100 কোটি ব্যয়ের পরিকল্পনা চূড়ান্ত করেছে ভারত। দুই দেশের সরকারি সূত্র জানিয়েছে, চীনের দাবিকৃত অঞ্চলে নয়াদিল্লির এমন পদক্ষেপ চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে ফের উত্তেজনা ছড়িয়ে দিতে পারে। ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সম্প্রতি উত্তর পূর্ব হিমালয়ের এই অঞ্চলে প্রতিটি জলবিদ্যুৎ প্রকল্পের জন্য প্রায় $9 কোটি আর্থিক সহায়তার অনুমোদন দিয়েছেন। এই প্রকল্পের অধীনে অরুণাচল প্রদেশের 12টি জলবিদ্যুৎ প্রকল্পের জন্য প্রায় 9,000 কোটি রুপি বরাদ্দ দেওয়া হবে, যাদের বিষয়টি সম্পর্কে সরাসরি জ্ঞান রয়েছে। এই প্রকল্পটি সম্ভবত দেশটির উত্তর পূর্বের রাজ্যগুলোর সমর্থন পাবে। জলবিদ্যুৎ কেন্দ্রগুলোর পরিকল্পনাগুলো 2024-25 অর্থবছরের বাজেটে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার আগামী 23 জুলাই প্রকল্পগুলো উন্মোচন করবেন। একাধিক সূত্র জানিয়েছে, গোপনীয় তথ্য হওয়ার কারণে নাম প্রকাশ করতে অস্বীকার করেছেন তারা। ভারতীয় অর্থ এবং বিদ্যুৎ মন্ত্রণালয় এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সংস্থা রয়টার্সের সঙ্গে এ বিষয়ে আলাপ করতে সাড়া দেননি। ভারত এবং চীনের মধ্যে 2500 কিলোমিটার সীমান্ত রয়েছে, যার বেশিরভাগই অনির্ধারিত। সীমান্ত নিয়ে 1962 সালে যুদ্ধে জড়িয়েছিল দুই দেশ। ভারত দাবি করে অরুণাচল প্রদেশ দেশটির অবিচ্ছেদ্য অংশ, কিন্তু চীন দাবি করে যে এটি দক্ষিণ তিব্বতের একটি অংশ। তাই বিতর্কিত অঞ্চলে ভারতীয় অবকাঠামো নির্মাণের প্রকল্পে তীব্র বিরোধিতা করছে বেইজিং।